আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
তোর আমার জীবন মরণ এমনি যেন থাকি বুকে বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না গো আমায় জাগিয়ে দিও না গো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি দেখো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে ফসল শোভায় আলোর দিশা নতুন ছন্দে দিল দিশা ফসল শোভায় আলোর দিশা নতুন ছন্দে দিল দিশা প্রতি মনে চেতনার জোয়ার জাগে প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার
সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে। আন্তর্জাতিক বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটি হচ্ছে সিভিলাইজেশনের উপরে ক্লাস হবে আপনাদের। আচ্ছা, আসেন আমরা বৈশ্বিক সভ্যতা ও তার অবদানের উপরে একটা ক্লাস করব। খুবই ভালো একটা ক্লাস, যদিও 35 থেকে 40তম বিসিএস পর্যন্ত রেগুলার বিসিএস এ কোনো প্রশ্ন আসে নাই এখান থেকে। শুধু 39তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে ডাক্তারদের, মায়া সভ্যতা, সেখান থেকে। এছাড়া অন্য কোনো বিসিএস এ আসে নাই। এখন ভবিষ্যতে যে আসবে না তা আমরা আসলে কোনোভাবেই বলতে পারছি না, ভবিষ্যতে আসতেই পারে। তো এই বিভিন্ন সভ্যতা এবং তার অবদানগুলো আজকে আমরা দেখব। ভাই আচ্ছা, বিভিন্ন সভ্যতা এবং তার অবদান। মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা প্রথমে লিখবেন আচ্ছা, দেখেন এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। বর্তমান ইরাক ও সিরিয়া কেটে গেছে, বর্তমান ইরাক ও সিরিয়া অন্তর্গত ছিল। এই অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। দুই নদী হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস। টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুইটার মধ্যবর্তী অঞ্চল হচ্ছে এই মেসোপটেমিয়া। আসেন লিখেন, লেখার সময় দিব, সমস্যা নাই, এবং লেকচারটা শেষ করব। আমি বলছি গ্যারান্টি দিতে পারতেছি না যে এখান থেকে প্রশ্ন আসবে, বাট আপনার ইতিহাস এটা আসলে দেখা উচিত। এরপর থেকে অর্থাৎ আমরা যখন বৈশ্বিক সভ্য ইতিহাসে যাব, অর্থাৎ যুদ্ধ, তারপরে হচ্ছে বিপ্লব, চুক্তি, এখানে যাব, তখন গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। কিন্তু এই জায়গা থেকে গ্যারান্টি দিতে পারতেছি না, যেহেতু টাচ করে নাই পিএইচসি। আচ্ছা আসেন, দেখেন আমরা আবারও মেসোপটেমিয়া শিরোনাম করেছি, কিন্তু তার নিচে একটা সাব হেডিং হয়েছে, এটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। তো ব্যাপারটা হচ্ছে এই অনেকগুলো সভ্যতা আছে যেটা মেসোপটেমিয়ার অন্তর্গত। সুমেরীয় সভ্যতার যে যে অবদান আছে, এগুলি যদি অপশনে সুমেরীয় না থাকে তাইলে আপনি মেসোপটেমিয়া উত্তর দিতে পারবেন।
কিন্তু সুমেরীয় থাকলে আপনি মেসোপটেমিয়া দিবেন না। যেমন আমরা যদি সুমেরীয় সভ্যতার কথা বলি, দেখেন কিউনিফর্ম নামের লিখন পদ্ধতি, তারপরে ভালো আছি প্রিয়াঙ্কা, কেমন আছেন আপনি? দাদা কেমন আছে? দেখেন পাটিগণিতের গুণ পদ্ধতি, চাকা, জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কার ছিল এই সভ্যতার অবদান। এটা সেকেন্ড স্লাইড, বুঝতে পেরেছেন? এটা লাগিয়ে দেন, ধুলা আসবে। ওটা শুরু করছেন? দেখেন কিউনিফর্ম নামের লিখন পদ্ধতি, এখানে না বোঝার একটা বিষয় আছে, সেটি হচ্ছে জলঘড়ি। কাকলি আবেদিন, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, হুম, দেখেন এটা হলো, ওরা ধরেন একটা পাত্রে জল রাখতো, কিংবা ধরেন নৌকায় জল উঠতো এবং একটা জায়গায় লিক করা থাকতো, কতটুকু সময়ের মধ্যে কতটুকু সময়ের মধ্যে কতটুকু জল কমে গেল, এটা দিয়ে ওরা সময় নির্ণয় করত। অর্থাৎ ওটাকে জল ঘড়ি বলা হতো। যেমন আপনি যদি পাত্রের মধ্যে পানি রাখেন এবং একটা জায়গায় ছোট্ট করে লিক করে দেন, তাহলে পানি কমতে থাকবে। আরেকটু ক্লিয়ার করি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি, এটা আমার নানার কাছ থেকে শেখা। 98 এর বন্যার সময় দেখবেন বাড়িতে পানি আসলো, তো একটা লাঠি গেড়ে রাখতো, গুজে রাখতো পানির মধ্যে, একটু মানে পানির থেকে একটু উপরে রাখতো, মানে পানির সমান রাখতো লাঠিটা। তো পরের দিন গিয়ে দেখতো লাঠি জেগে গেছে না আর উঁচু হয়ে গেছে। তাহলে উঁচু হইলে কতটুকু উঁচু হয়েছে, ওই লাঠির পর এরকম হাত রাখলে বোঝা যেত যে যদি এতটুকু উঁচু হয় তাহলে 4 আঙ্গুল, আর যদি লাঠি জেগে গেছে কয় আঙ্গুল জাগছে, 4 আঙ্গুল জাগছে। তখন আমরা বলতাম পানি 4 আঙ্গুল বাড়ছে, 2 আঙ্গুল বাড়ছে, 4 আঙ্গুল কমছে, 2 আঙ্গুল কমছে। এরকম পদ্ধতি আর কি, এগুলো সনাতন পদ্ধতি। এরকম আগে সময় নির্ণয় করা হয়তো। এটার নাম ছিল জল ঘড়ি, জলের সাহায্যে সময় নির্ণয় করা। এটা এই সুমেরীয় সভ্যতার অবদান, বুঝতে পেরেছেন? শোনেন আমি একটা কথা বলি, আলামিন, আপনার হোয়াটসঅ্যাপে দেখেন এটার পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, আপনি দেখে লিখেন। আমি ব্যাক স্লাইডে যেতে পারবো না ভাই, ব্যাক স্লাইডে গেলে হ্যাং করে, ক্লাসটাই নষ্ট হবে। আমি কোনো ব্যাক স্লাইড কেউ চাইবেন না, আমি সময় নিয়েই পড়াচ্ছি, প্লিজ, সরি টু সে, কেউ রিকোয়েস্ট করবেন না আমাকে। দেখেন এই হচ্ছে সুমেরীয় সভ্যতা। তাহলে অপশনে যদি সুমেরীয় না থাকে কি থাকবে? মেসোপটেমিয়া। তাহলে আপনি এই বিষয়গুলো উত্তর দিবেন। দেখেন এই হলো সুমেরীয় সভ্যতা, দেখতে পাচ্ছেন। মেসোপটেমিয়া, এখানে একটা ভুল আছে, এটা 360 ডিগ্রি হবে। এখন আমরা আরেকটা সভ্যতা দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে অ্যাশেরীয় সভ্যতা। টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। বৃত্তকে
360 ডিগ্রিতে ভাগ করে পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করে গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা করে। গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা করে। লেখেন। ভালো করে লেখেন, সময় দিচ্ছি, ব্যাকস্ল্যাশ চাইবেন না কেউ। তাহলে অ্যাসিরীয় সভ্যতার পর আবার মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত আরেকটি সভ্যতা, তার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। গোলন্দাজ বাহিনী হলো প্রথমবারের মতো অস্ত্রের ব্যবহার দিয়ে যে বাহিনী গঠন করেছিল, কামানের ব্যবহার দিয়ে যে বাহিনী গঠন করেছিল সেটাকে গোলন্দাজ, এদেরকে গোলন্দাজ বলা হতো। ব্যাবিলনীয় সভ্যতা এটা মেসোপটেমিয়ার অন্তর্গত। আমরা আরেকটি সভ্যতা দেখতে পাচ্ছি, আইন প্রণয়নে বিশ্বের এটি হাম্বুরাবির আইন নামে পরিচিত ছিল। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন হয় এই সভ্যতায়। এটা হাম্বুরাবির আইন ব্যাবিলনীয় সভ্যতায়। লিখেন, ওকে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, অবদানগুলো পরীক্ষায় আসে। মেসোপটেমিয়ার আরেকটা পড়াচ্ছি, ক্যালডীয় সভ্যতা। ক্যালডীয়, ক্যালডীয় সভ্যতা। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত কি কি আছে। সর্বপ্রথম দিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে ব্যাবিলনের শূন্য বা ঝুলন্ত উদ্যান তৈরিতে তাদের অবদান ছিল। লিখে ফেলেন, লেখার সময় দিচ্ছি, এখন আর স্ক্রিনশট নিচ্ছি না।
লিখেছেন? ওকে, এবার আসেন, কিছু অবদানের চিত্র আমরা দেখতে পাচ্ছি। দা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, এগুলো মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের কিছু কন্ট্রিবিউশন আমরা দেখছি। হ্যাঁ, এগুলো আপনাকে কিউরিওসিটি বাড়াবে, আপনার মধ্যে ভালো লাগা তৈরি করবে, এই আর কি, অন্য কিছু না। আসেন, আমরা এখন মেসোপটেমিয়া সভ্যতায় নাই। মেসোপটেমিয়া সভ্যতা এবং, হ্যাঁ অবশ্যই ছিল, শূন্য উদ্যান ছিল না, ইতিহাস বলেছিল ভট্টাচার্য। দেখেন, মিশরীয় সভ্যতা, আমরা মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত যা যা ছিল এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। ভাই ব্যাবিলনের শূন্য উদ্যান কাল্পনিক কিনা আমি বলতে পারবো না, আমি ইতিহাসে পড়েছি আছে। এখন আপনি হয়তো উপন্যাসে পড়ছেন কাল্পনিক, আচ্ছা দ্বিধাবোধ থাকতে পারে, হ্যাঁ সেটা থাকতে পারে, ইতিহাসের সবকিছু নিয়েই সবারই দ্বিধাবোধ আছে। দেখেন মিশরীয় সভ্যতার কিছু অবদান, এই হচ্ছে মিশরীয় সভ্যতার কিছু অবদান দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় এই মিশরীয়দেরকে। বিখ্যাত অবদান, পিরামিড, লিখন পদ্ধতি, জ্যোতির্বিদ্যায়, হাইরোগ্লিফিক্স, চিত্রভিত্তিক এক প্রকার লিখন পদ্ধতি। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। এরা 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, এই গণনা রীতি সূচনা করে। ভাই ব্যাবিলনের শূন্য উদ্যান নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি এই প্রথম শুনছি, বুঝতে পেরেছেন? আমার আসলে হয়তো না জানা থাকতে পারে, বাট আমি এই প্রথম শুনলাম ভট্টাচার্যের কাছে। না, আমি আসলে কোথাও এরকম পাইনি যে ব্যাবিলনের শূন্য উদ্যান নিয়ে কনফিউজিং আছে, এটা আমি আসলে পাইনি, সত্যি কথা যেটা। আপনি কোথায় পেয়েছেন রেফারেন্স দিলে ভালো লাগতো। দেখেন এই যে মিশরীয় সভ্যতার যে অবদানগুলো আমরা স্লাইডিং এ লিখেছি, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। পরীক্ষা আসলে এখান থেকে একটা তুলে দিতে পারে। বাচ্চারা মনোযোগ সহকারে লেখো। বাচ্চা বললে এখন সবাই রাগ করে, বেবি বললে খুশি হয়। বেবি, ও বেবি, ডান। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখেন, এই হচ্ছে মিশরীয় সভ্যতা।
এটা হচ্ছে আপার ইজিপ্ট, এটা লোয়ার ইজিপ্ট। আর একটু ক্লিয়ার করব সামনের স্লাইডে। আপনারা এতদিন মানচিত্রে ক্লাস করেছেন, এই যে রেড সি, এই যে মেডিটেরিয়ান সি মানে ভূমধ্য সাগর, এটা মিশর, এটা মিশর, বুঝতে পেরেছেন? এটা মিশর, দেখতে পেলেন? এরপরে ফিনিশীয় সভ্যতা, নেক্সট ফিনিশীয়। কয়েকজন আছে খুব হেল্প করে, ওরা ভিডিও অন করে রাখে, আর বাকিগুলো কিপটা, এত কিপটা। এ ভাই, আমি কি তোমাকে দেখার জন্য রিকোয়েস্ট করি? তোমার চেহারা কি আমার চেয়ে ভালো? আমি কত দেখো ব্লুটুথ বয়, আমি দেখতে ব্লুটুথ বয়, তোমাকে দেখার এত ইচ্ছে নাই আমার। তুমি সামনে ভিডিও অন করে রাখলে আমার ক্লাস কন্ডাক্ট করতে সুবিধা হয়, মনে হয় যে না ক্লাসেই ক্লাস নিচ্ছি, একা একা লাগে না। তুমি ভাইবো না যে তোমার চেয়ে আমার চেহারা খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই। আমি পুরো ব্লুটুথ বয়, বুঝতে পারছো? ওকে, এই দেখছো বলার পরে কয়েকজন অন করছে। যাক, ওয়েব ক্যামেরা নাই স্যার। তোমার ওয়েব ক্যামেরা তো মেলা আগেই নষ্ট হয়েছে, তোমার স্বামী যেদিন বলছে ভিডিও অন করবা না, ওই দিন ওয়েব ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তোমার চালাকি আমি বুঝি না স্যার, ডেস্কটপে ক্যামেরা নাই। হ্যাঁ, ওয়েব ক্যামেরা তো আমি একটা কম দামে সেল করে দিলাম, আগে যোগাযোগ করবা না, আমার কাছ থেকে নিতা। 3300 টাকা দিয়ে কিনে 2100 টাকা সেল করে দিছি, তুমি 1200 টাকা লাভ হইতো তোমার। আহা, 600 টাকার ওয়েব ক্যামও আছে, খুব কম দামি কিন্তু ভালো কাজ করে। সাত তো 5G। এই কিসের 5G? ব্লুটুথ বয় ঠিক আছে, ব্লুটুথ বয় স্যার। নেট এমনি কেট করে, আর ভিডিও অন করলে কেটে কেটে আসে, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, যার একান্তই সমস্যা, তোমার প্রবলেম হলে আমি একটা গিফট করব, আর বিক্রি করব কেন? আমি কি ওয়েব ক্যামের ব্যবসা করি? আমি একটা কিনছিলাম, লাগে নাই তাই বিক্রি করে দিছি, আমি কি ডেলি বিক্রি করব? আর তোমার পাবো কই আমি? না না, আমার ক্যামেরা নষ্ট ছিল না, আমার ওই বাসায় ক্লাস নেই তো, তো বাসায় যখন ক্লাস নেই প্রাইভেট, ওই ল্যাপটপের ক্যামেরায় হয়ে যায়, অযথা ওয়েব ক্যাম লাগে না, এই কারণে সেল করে দিয়েছি। নিজেকে সুন্দর বলতে পারাটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকাটা অনেক বড় ব্যাপার। আপনার এই ব্যাপারে এটা খুব ভালো লাগে, অল টাইম পজিটিভ ভিউ। অবশ্যই, কেন আপনি আপনি নিজেকে কেন মনে করবেন দেখতে খারাপ, আমার এই নাই সেই নাই, এটা কেন মনে করবেন? এই হালদারের পিছনে হাসে কে রে? ওটা কে দেখি, ওটা আবার কে হাসে? এই দেখছো ফ্রি ক্লাস করতেছে, একজন ভর্তি হয়ে 3জন ক্লাস করতেছে, কি সুবিধা অনলাইনে, হুহে হা হা। যাক, কর কর ভাই কর, ক্লাস তো কর, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যাক, ব্যাপারটা হচ্ছে সবাই নিজেকে সুন্দর মনে করতে হবে, বুঝতে পেরেছেন? ভালো পারফেক্ট মনে করতে হবে। আপনি কখনো সংকীর্ণতায় ভুগবেন না, আমার এই নাই, আমি আর একটু লম্বা হইলে ভালো লাগতো, আমি আর একটু চিকন হইলে ভালো লাগতো, আমার একটু মোটা হইলে ভালো লাগতো। দেখেন, মানুষের চাওয়ার কিন্তু শেষ নাই, মানুষ নিজেকে সন্তুষ্ট করতে পারে না। এখন যেহেতু ডিমান্ড মানে অসীম, এটা কখনোই যেহেতু পূরণ করতে পারবেন না, সেহেতু পূরণ করার বৃথা চেষ্টা করার দরকার নাই, যা আছে এটাই শ্রেষ্ঠ, বুঝতে পেরেছেন? যখন আপনি এটাকে ভাবতে শুরু করবেন, আবার ভাবতে ভাবতে যেন ভেতরে অহংকার ঢুকে না যায়, অহংকার যেন না আসে, তাহলে কিন্তু পতন হবে, বুঝতে পেরেছেন? আপনি যা আছে তাই নিয়েই সুখে থাকুন, নিজেকে ঐশ্বর্যও ভাবার দরকার নাই, নিজেকে একবারে মানে কি বলে সকিনাও ভাবার দরকার নেই। সকিনা বলি আর কি, আমরা কোনো সকিনা আছে অনেক ক্রাশ, তার চেহারা এমন আছে যে ক্রাশ, জাতির ক্রাশ হইতে পারে, এমনি বললাম আর কি। ফিনিশীয় সভ্যতায় কি মিশরীয় সভ্যতার মধ্যে নাকি আলাদা? আলাদা ভাই। আমি তো তাইলে হেডিং থাকতো উপরে মিশরীয়, বলেন না কেন? রানু মন্ডল রানু মন্ডল তো চিনেন আপনি, সে স্টার, চিনেন? আপনাকে কেউ চিনে না, রানু মন্ডলকে চিনেন আপনি, আমি চিনি, সবাই চিনে, সেই স্টার, বুঝতে পেরেছেন?
তো ফিনিশীয় সভ্যতা হচ্ছে লেবানন পর্বত ও ভূমধ্য সাগরীয় মধ্যবর্তী অঞ্চল। আর 22টি বর্ণের উদ্ভাবন ও লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন এই ফিনিশীয়রা। ব্যঞ্জন বর্ণের সাথে বর্ণমালাগুলোর মিল রয়েছে। এখানে স্পেলিংটা ভুল আছে। বর্ণমালাগুলোর সাথে মানে ব্যঞ্জন বর্ণের সাথে বর্ণমালাগুলোর মিল রয়েছে। থ্যাংক ইউ ভট্টাচার্য। আপনারা খুশি তো আমরা খুশি। ওকে, একটু লিখে নেন ভাই, এগুলো লাগবে। তোমরা দেখো, তোমরা কাঁথা কম্বল গায়ে দিয়ে ক্লাস করতেছো, আমি দেখো এখনো দাঁড়ায় দাঁড়ায় সারাদিন এই যে 10 ঘন্টা চলে ক্লাস নিচ্ছি। বুঝো এটা কেমনে পারি জানো? তুমি ভাইবো না তোমার চেয়ে এনার্জি আমার বেশি, তোমার চেয়ে মোটিভেশন বেশি আমার। এই জন্য তো মোটিভেট করতে হবে নিজেকে। তুমিও ক্যাডার হবা, ক্যাডার হওয়ার জন্য তোমাকে মোটিভেট করতে হবে, নিজেই নিজেকে মোটিভেট করতে হবে। ইয়েস, আমি হতে পারবো, আমার দ্বারা পসিবল। এটা যখন ভাবতে শুরু করবা, যখন ভাববা পুরোপুরি ভাবে, তখন দেখবা তুমি কাজের স্পিড পাচ্ছ, কাজের স্পিড পাচ্ছ, তুমি দেখবা এনার্জি পাচ্ছ, তোমাকে আর কেউ ফেরাতে পারবে না। শুধু একটা ডিসিশন নাও, শুধু একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স উচ্চারণ করো, আমি পারবো। আর কিছু দরকার নাই। এই ছোট্ট একটা সেন্টেন্স তোমাকে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিবে। শুধু একটা সেন্টেন্স তুমি উচ্চারণ করো প্রতিদিন। যদি মানসিক ভাবে তুমি প্রস্তুত না হও, তুমি রাতে ঘুমানো যাওয়ার আগে আয়নার সামনে গিয়ে নিজেই নিজেকে বলো, তোমার নাম ধরে তুমি বলো তুমি পারবে। তুমি তোমার নাম ধরে বলো, উম্মে হাবিবা তুমি পারবে। হাবিবা তার নিজেকেই বলো আমি পারবো। এই হাবিবা তোকে পারতেই হবে, এই মিশেল তোকে পারতেই হবে। সকাল বলো আর 5 বার 10 বার বলো, দেখবে একটা প্রতিদিন তোমার কনফিডেন্স গ্রো হচ্ছে, তোমার কনফিডেন্স ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? ওকে, দেখবা আস্তে আস্তে কিভাবে তোমার এনার্জি, বা এনার্জি সবারই আছে, কারোটা সুপ্ত অবস্থায়, কারোটা বিকশিত হচ্ছে। তোমার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে তুমি না বোঝার কারণে, সেটার ব্যবহার না জানার কারণে। তোমরা নাম শুনেছো কঙ্গো, আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র, এখানে ইউরেনিয়ামের খনি আছে, কিন্তু তার ভাগ্যর পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ কঙ্গো প্রজাতন্ত্র এই ইউরেনিয়ামের ব্যবহার জানে না, এটার উত্তোলনও ব্যবহার জানে না। তো উত্তোলনও ব্যবহার না জানলে তার ইউরেনিয়াম থাকলেই লাভটা কি? ভাই তোমার মেধা আছে, তুমি তোমার মেধাটাকে ব্যবহার করতে পারছো না, তুমি যথাযথভাবে ইউটিলাইজ করতে পারছো না, তোমার মেধা থেকেই লাভ কি? তুমি আইসো দুনিয়ায়, কিছুদিন বাঁচবা, খাবা, ঘুমাবা, টয়লেট করবা, বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা প্রোডাকশন দিয়ে তুমি দুনিয়াতে বিদায় নিয়ে যাবা। বাদ দাও এই জীবন, কি আছে এই জীবন রেখে লাভ কি? আমাদের একদম মানে এভারেজে অ্যাবভ 90% পিপুল, অ্যাবভ 90% পিপুলের ধ্যান জ্ঞানী হচ্ছে সকাল হবে কাজে যাব, রাত হবে বাসায় ফিরবো, ঘুমাবো, সকাল হবে কাজে যাব, রাত হবে ঘুমাবো, সকাল হবে কাজে যাব, রাত হবে ঘুমাবো, একসময় ফট্টাস করে মরে যাব। আরে ভাই ক্রিয়েটিভিটি বাড়াও নিজের মধ্যে, নিজের মধ্যে আগুন আছে, আগুন, এই আগুনকে ছড়িয়ে দাও। তোমার আগুনে আরো মানুষ জ্বলুক, তোমার মধ্যে সেই প্রতিভা আছে। বুঝতে পেরেছেন? সবাইকে বলতেছি, সবাইকে সবার আগুন জ্বালিয়ে দিতে হবে। আগুন ধরাই দিছি, এখন নেবাও, কেমনে নেবাবা? ওকে, আসো ফিনিশীয় সভ্যতা, তারপরে আসো দেখো এই যে ফিনিশীয় সভ্যতা। ও বলতেছে কাকে বলতেছেন? এই আপনাকেই বলতেছি। ফিনিশীয় সভ্যতা দেখতে পেয়েছেন? গ্রিক সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। গ্রিক, দেখতেই পাচ্ছেন মানচিত্রে গ্রিক কোনটুকু, গ্রিস
বা গ্রিক এম্পায়ার, এই যে এটা হচ্ছে গ্রিক সভ্যতা। সম্পার্টেন দেখেন, গ্রিক সভ্যতায় সভ্যতা বিনির্মাণে গণিত, গণিতের মধ্যে যে জ্যামিতি এই অংশ, চিকিৎসা শাস্ত্রে ও দর্শন চর্চায় এদের অবদান ছিল। দেখেন এরা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যুক্ত করে। গ্রিসের অ্যাথেন্স ও স্পোর্টিয়ার প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। অর্থাৎ এই গ্রিসের যে অ্যাথেন্স, এটাই পৃথিবীর প্রথম নগর রাষ্ট্র। যদি তোমরা অপশনে অ্যাথেন্স না পাও তাহলে উত্তর দিবা স্পোর্টিয়া। কি বলছি আরেকবার বলি, যদি অ্যাথেন্স না পাও তাহলে উত্তর দিবা কি? স্পোর্টিয়ার। এটা পৃথিবীর প্রথম নগর রাষ্ট্র। দশটা নাই। ওকে, ডান। স্পার্টা। ওকে, লেখা শেষ। পারস্য সভ্যতা, এই দেখেন পারস্য, পারস্য মানে আমরা জানি ইরান, বর্তমান ইরান। এর আগে নাম ছিল পারস্য। এবং আমরা বাংলা সাহিত্যে পড়ি পারস্যর কবি কে? হাফিজে নাকি? হ্যাঁ, কার সাথে পত্রালাপ করতেন? কোন সুলতানের সাথে? পারস্য কবি হাফিজের সাথে কোন সুলতান পত্রালাপ করতেন? গিয়াসউদ্দিন। এই গিয়াসউদ্দিন কি তোর বন্ধু হয়? গিয়াসউদ্দিনের পুরো নাম বল, ফাটামো কিন্তু একেবারে। গিয়াসউদ্দিন আজম শাহ। ঠিক আছে, তাহলে দেখেন আমরা পড়তেছি পারস্য সভ্যতা। এগুলো বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়ছেন তাই না? ধর্ম সংস্কৃতি ছিল এদের বড় অবদান। ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল। ধর্ম সংস্কৃতি ছিল এদের বড় অবদান। এদের বড় অবদান কি? ধর্ম সংস্কৃতি। লিখেন হিব্রু সভ্যতা, এই হচ্ছে হিব্রু সভ্যতা। এই যে দেখতে পাচ্ছেন ইসরায়েল সাম্রাজ্য, জেরুজালেম, আমরা হিব্রু সভ্যতায় এই জায়গায় যে সভ্যতা গড়ে উঠেছিল, যে ঝামেলা এখনো আছে, বিতর্ক এখনো আছে, ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে এই সভ্যতার বিকাশ ঘটে। ধর্ম বিস্তার এদের অবদান। হযরত মুসা আবু সাল্লাম প্রধান ধর্মীয় নেতা। ইসরায়েলে হিব্রুদের বংশধররা বসবাস করে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে হযরত মুসা, একে এখন মুসলিমরা মনে করে মক্কা মদিনার পর তাদের তৃতীয় প্রধান ধর্মীয় স্থান হচ্ছে এই জেরুজালেম। খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল এখানে। আর হিব্রুরা মনে করে, অর্থাৎ ইহুদিরা মনে করে
যে ঈসা নবীর জন্ম হয়েছিল এখানে, মুসলিমরা বা মুসলিম গ্রন্থ সাক্ষী দেয় যিনি মুসা নবী তিনি ঈসা নবী। এই কারণে এই তিনটা ধর্মাবলম্বীদের মধ্যে মতানৈক্য রয়েছে। আর এই মতানৈক্যের সুযোগে যারা সৎ ব্যবহার করছে তারা হচ্ছে পশ্চিমা দেশ। পশ্চিমা দেশ এই সুযোগে সৎ ব্যবহার করে এখানে ধর্মীয় দ্বন্দ্বকে টিকিয়ে রেখে তারা তাদের স্বার্থকে উদ্ধার করার চেষ্টা করছে। এই হচ্ছে সেই হিব্রু সভ্যতা, হিব্রু সভ্যতার পটভূমি। হ্যাঁ, আমেরিকা না শুধু, আমেরিকার মিত্র যারা আছে, ধরেন ব্রিটেন আছে, ফ্রান্স আছে, প্রত্যেকেই। এখন পশ্চিমা বলতে ওদেরকেই বুঝিয়েছি। এই নাইমা খানম কি মিরপুরের স্টুডেন্ট না? আপনি মিরপুরের স্টুডেন্ট ছিলেন না আমার? হ্যাঁ, মুসা আর ঈসা দুইজন আলাদা নবী। তাহলে আহ মালিবাগের, আচ্ছা। তো হচ্ছে তাহলে ইহুদিরা এই মুসা নবীকে, হ্যাঁ হ্যাঁ, ঈসা নবীকে যিশু মনে করে, রাইট, ইয়েস। ঈসা নবীকে মানে মুসলিমরা বলে এটা হচ্ছে ঈসা নবী, আর খ্রিস্টানরা বলে এটা যিশু। যাই যাই হোক, ব্যাখ্যাটা আসলে উল্টে গিয়েছে। আসেন তাহলে রোমান সভ্যতায় যাই। আসেন নেক্সট, রোমান রোমান সভ্যতা। ইতালির পশ্চিমাংশে অবস্থিত ছোট শহর রোমকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছিল। এদের বড় অবদান আইনের ক্ষেত্রে। রোমান আইন সংকলিত হয় 450 খ্রিস্টপূর্বাব্দে। তারা 12টি ব্রোঞ্জের পাতে এটি সংকলন করে। সম্রাট জাস্টিনিয়ান সম্পূর্ণ রোমান আইন সংকলন করেন। লিখেন, ইয়ে করে দেন, দেখুক। কষ্ট করে বসে আছে। হুম, আসেন এটা দেখেন, সিন্ধু সভ্যতা। সিন্ধু আরেকটু কি, আচ্ছা দিচ্ছি। লেখেন, যাদের হয় নাই লেখেন।
সব ইয়ে করে দেন সবগুলোকে, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, ওকে, যাও, টেকনিক্যাল একটু সমস্যা ছিল, সমাধান করলাম। আচ্ছা, হয়েছে, লেখা হয়েছে। এবার আসেন সিন্ধু সভ্যতা। থাক, সিন্ধু সভ্যতা। থাক মানে থাকবে। আচ্ছা, সিন্ধু সভ্যতা দেখেন, পাঞ্জাবের সিন্ধু নদের তীরে প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। বাটখারার পরিমাপ পদ্ধতি প্রচলন এদের বিশেষ অবদান। পাঞ্জাবের সিন্ধু নদের তীরে প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। বাটখারার পরিমাপ পদ্ধতি প্রচলন এদের বিশেষ অবদান। দেখেন, চৈনিক সভ্যতা, হোয়াংহো মানে পিত এবং সিকিয়াং নদীর অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করা এদের বিশেষ অবদান ছিল। আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করা এদের অবদান ছিল। হোয়াংহো পিত এবং সিকিয়াং নদী, মানে এটা আরেক নাম পিত নদী, আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করা এদের বিশেষ অবদান ছিল। ফিনিশীয় সভ্যতা, আগে কয়টা সভ্যতা পড়ানো হয়েছে? গোনা নাই সানজিদা, অনেকগুলো। ফিনিশীয় সভ্যতার আগে নাইমা খানম ডান। ওকে, হয় নাই হবে, নো টেনশন। এগুলো স্লাইড সেম ভাবে দেওয়া আছে, পাবেন, সেম ভাবে পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। মিশরীয় আর মেসোপটেমীয় পড়ানো হয়েছে, হ্যাঁ। আলিশা জাহান মেঘনা, এই মেঘনা হারাই গেলেন যে, আপনাকে অনেকদিন দেখি না ক্লাসে। প্রথম দিকে খুব ক্লাসে ছিলেন। আলিশা, নূরজাহান, আচ্ছা প্রত্যেকেই হয়ে গেছে তাই তো? আচ্ছা, ওকে ওকে, এবার চৈনিকের পরে আসেন ইনকা। ইনকা, ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার পেরুতে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। কোনগুলোর উত্তর বলেন তো? আসতে পারে, উত্তর দিবেন হচ্ছে পদের উত্তর, পদের সম্পর্কে স্যার মিশৌরিয়া ও গ্রিটকা লিখতে পারিনি নেট প্রবলেমের কারণে। এই কাকলি পাবেন তো বলছি, সারাদিন ক্লাস করলে কেমন হবে, নেট প্রবলেম হবে না? সে সকালে শুরু করছে, বাবারে বাবা কি এনার্জেটিক। সেই কয়েকজন তো আছে ফুল এনার্জেটিক, ফুল।
তা আসেন আমরা দক্ষিণ আমেরিকার পেরুতে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল পানির সাহায্যে সেচ পদ্ধতি এদের শ্রেষ্ঠ আবিষ্কার ছিল। ওকে, দেখেন মায়া সভ্যতা এটা 39 বিসিএস এ স্পেশাল বিসিএস যেটি ছিল ডক্টরদের সেখানে আসছিল মায়া সভ্যতা। সেখানে প্রশ্নটি ছিল এরকম যে মায়া সভ্যতা কোথায় অবস্থিত? অপশনে ছিল উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা। এটির মধ্যেই কনফিউজিং অর্থাৎ কনফিউজড সবাই। এটা মূলত মধ্য আমেরিকায়। ওকে, কি দেখতে পারলেন না বলেন আমাকে? নাইমা কি দেখতে পারেননি আমাকে বলেন, দেখাচ্ছি। মাত্র 4টা ক্লাসই তো, কাকলি আজকে 8 ঘন্টা ক্লাস করছে, বলতেছে মাত্র 4টা ক্লাসই তো। ওয়াও, এই তো মানসিক শক্তি সব শক্তি, বোঝেন নাই? শারীরিক শক্তি কোনো শক্তি না, মনের শক্তির জোরে শরীর চলে চলে। 47 48। ওকে, তাহলে দেখেন এটি মধ্য আমেরিকার মেক্সিকো ও গুয়েতমালা অঞ্চলে এই সভ্যতার সূত্রপাত ঘটে। অর্থাৎ শুধু মেক্সিকো না, গুয়েতমালাও আছে দেশ হিসেবে। যদি আপনি কাউন্ট করেন তাহলে মেক্সিকো এবং গুয়েতমালা এই দুইটাই। লিখেছেন? ওকে, ইনকা ইনকা সভ্যতা, ও এটা দেখিয়েছি তাই তো, এই ইনকা হয়ে গেছে। হ্যাঁ, উল্টা গেছি আর কি আমি। না আরো ক্লাস আছে, শেষ না, শেষ না, শেষ না। এটা হলো স্যার, এটা কি ইনকা সভ্যতা শেষ করলাম তাই না স্যার? না না, ইনকা সভ্যতা একটা, মায়া সভ্যতা আরেকটা, দুইটা দুই। মায়ান কোথায় অবস্থিত? ওই যে বললাম মেক্সিকো এবং গুয়েতমালা, মানে মধ্য আমেরিকা। অবশ্যই মধ্য আমেরিকা, নর্থ আমেরিকা না স্যার। মায়ান কি সেম, একই, মানে হ্যাঁ একই, একই। আচ্ছা, আমরা আরেকটু আলোচনায় ঢুকবো, তার আগে দেখি কে কি বোঝেন নাই, একটু দেখি। আরেকটু আলোচনায় ঢুকবো আমরা, আলোচনা শেষ নয়, দেখি কে কি বোঝেন নাই। রাইস হ্যান্ড ক্লিক করলেই আমার সাথে কথা বলতে পারবেন। সবাইকে আনমিউট করা যাবে না, আর সবাইকে আনমিউট করলে একটা শোরগোল শুরু হয়ে যায়, এ উ এ উ এ উ সাউন্ড আছে। হ্যাঁ, সেম সেম। রাতুল,
রাইস হ্যান্ড ক্লিক করলে লোয়ার হ্যান্ড আছে আর রাইস হ্যান্ড আছে। আদাব স্যার। আদাব। স্যার ফার্স্ট টাইম ক্লাসটা পাইছি না স্যার, কয়েকটা স্লাইড মনে হয় স্যার। প্রথম কি ছিল স্যার? এটা বারবার বলতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনি সব পাবেন। আপনাকে অপেক্ষা করতে হবে, ক্লাস থেকে বের হয়ে সার্চ দিয়ে ঢুকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, সবগুলো স্লাইড পাবেন। থ্যাংক আপনি ইউ দেখে দেখে লিখে নিন। প্রথমে মেসো পটেমিয়া দিয়ে শুরু করেছিলাম, তারপরে মিশরীয় সভ্যতা ছিল। কেমন আছেন স্যার? মেসোপটেমিয়ার মধ্যে অনেকগুলো ছিল। এই দেখি কার কি সমস্যা, সবার সাথে কথা বলবো, দেখি কল কল করেন, কার কি সমস্যা দেখি, 1 মিনিট করে মোটিভেশন দিয়ে দেই। নমস্কার স্যার। কালকে নাউরুর মুদ্রার নাম মিস হয়েছে কেন? অস্ট্রেলিয়া। এই নাউরুর মুদ্রার নাম মিস হবে কেন? এডি এডি অস্ট্রেলিয়ান ডলার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? স্যার আমি করুণাশী বলছি স্যার, কেমন আছেন? ভট্টাচার্য। হ্যাঁ স্যার। আপনি না সেই লম্বা মানুষটা? কয় ইঞ্চি না যেন? স্যার। 5 ফুট 4 ইঞ্চি না 3 ইঞ্চি যেন কে ছিল? আচ্ছা বলেন, ভট্টাচার্য বলেন। স্যার এই আমাদের এই সিভিলাইজেশন বা সভ্যতার এই যে এগুলো আছে, এগুলো তো প্রাইমারির জন্য এর থেকে কি বেশি দেখতে হবে? একদম না, একটুও না, এক কলমও না। আচ্ছা আচ্ছা স্যার। এখন স্যার ওই শুধু যে বইটা আপনার কাছে আছে, এই সভ্যতার প্রিভিয়াস কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেন গুলো একটু পড়ে নেবেন সাথে। আচ্ছা স্যার আরেকটু তথ্য ছিল জানো স্যার, ওই আমাদের ওই বিসিএস এর জন্য স্যার এগুলো থেকে আসে না বলছেন, এমনি দেয় না? আমি দিছি না আসে না, আমি তা বলি নেই, হয়তো না স্যার, পিএসসি এটা না। এটাকে, হ্যাঁ বলেন। মানে একটু কম আসে বা আসার সম্ভাবনা একটু ক্ষীণ আর কি স্যার। এখন এগুলোর থেকেও কি আরো বেশি দেখতে হবে বিসিএস এর জন্য না না স্যার? না, বিসিএস এও লাগবে না, আমি বিসিএস টার্গেট করেই পড়িয়েছি। আচ্ছা স্যার। বিসিএস হচ্ছে মানে ব্যাংক জব ব্যতীত সকল আচ্ছা। প্রিপারেশনের মাদার প্রিপারেশন হচ্ছে বিসিএস। এই প্রিপারেশন নিলে আর সব হয়েই যায়। তবে প্রাইমারি প্রস্তুতি একটু কনসাইজ করে পড়া হয়, একটু মানে প্রাইমারি সিলেবাসটা একটু আলাদা কিছু, এই জন্য আপনাকে আলাদা করে প্রাইমারিটা পড়তে হয়। সুমেরীয় সভ্যতা দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছে মেসোপটেমিয়া দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। নাইম শেখ। স্যার এই সিভিলাইজেশন কি মায়া সভ্যতা দিয়ে শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এটা খ্রিস্টপূর্ব 1000 পূর্বাব্দে এসে সব সভ্যতাগুলো শেষ হয়ে গেছে। প্রাচীন সভ্যতা, আগে হেডিং দেখেন, প্রাচীন সভ্যতা। ক্লাসটা আলোচনা কি? প্রাচীন সভ্যতা। এই পর্যন্তই আমরা শেষ এরপর করছি। থেকে কি শুরু হয়েছে? এরপরে মধ্যযুগ। এই মধ্য আমেরিকা মিন নর্থ আমেরিকা না, নর্থ আমেরিকার অংশ। নেট সমস্যা নর্থ শুনতে পারেন আমেরিকা, নর্থ আমেরিকা তিনটা, একটা হচ্ছে উত্তর অঞ্চল, একটা মধ্য আমেরিকা, একটা ক্যারিবিয়ান অঞ্চল, এটা নিয়ে হচ্ছে উত্তর আমেরিকা। হ্যাঁ মধ্য আমেরিকা মিন নর্থ আমেরিকাই, বাট বুঝতে হবে ব্যাপারটা, এর আগে ক্লাস নিয়েছি এর উপরে। জি নেক্সট। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করছে। এই বৃত্ত 360 ডিগ্রি, এটা মাথায় রাখবেন। বৃত্ত কয় ডিগ্রি হয়? এক সরল রেখা হয় 180 ডিগ্রি, আর বৃত্ত হয় 360 ডিগ্রি। নেক্সট। কার কি সমস্যা? শুধু ক্লাসের না, মন বসে না পড়ার টেবিলে, যে কোনো রোগের চিকিৎসা দেওয়া হয় এখানে। কারো কোনো বক্তব্য আছে? নাহলে সামনে আগাবো। একটু দেখি বৈশ্বিক ইতিহাসে ক্লাস কে কে করেছেন, তারা কমেন্টস করেন। আজকে ম্যাগনা কার্টা সনদ থেকে কে কে করেছেন একটু কমেন্টস করেন, আমি একটু দেখবো কি পরিমাণে করেছেন। করেছি।
আচ্ছা, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন করিনি, করেছি। আচ্ছা, ম্যাক্সিমামই করছে। পড়া মনে থাকে না স্যার, ফোন করেন। স্যার ক্লাসটা করতে পারিনি, বারবার ডিসকানেক্টেড হয়ে গেছি। আচ্ছা, করিনি। আচ্ছা, কালকে কি ক্লাস কয়টায়? এদের ক্লাস আছে? এদের ক্লাস নাই। কি ক্লাস কয়টায়? 12টায় রিটেন, 3টায় আর 9টায় ইউরোপ। আচ্ছা, তাহলে এরা আর পাবে আগামী মাসে। আচ্ছা, কাল কি 7টার ব্যাচে ক্লাস আছে? জিজ্ঞাসা করছে। 7টায় ওরিয়েন্টেশন ক্লাস আছে, এই ক্লাস নাই। আর এই ব্যাচে 7টায় ক্লাস নাই কালকে। কালকে ওরিয়েন্টেশন, অর্থাৎ কিভাবে প্রস্তুতি নেবেন, কি বই পড়বেন, কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে শুরু করবেন, কিভাবে টেবিলে বসবেন, মানে চেয়ারে বসবেন, টেবিলে না, বুঝছেন, ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে আলাপ করা হবে। কিভাবে পড়লে প্রস্তুতি ভালো হবে, এটা নিয়ে আসলে বেশিক্ষণ কথা বলা দরকার। এটা নিয়ে কম সময় কথা বললে সেটা হয় না। এটা নিয়ে একটু সময় নিয়ে কথা বলা দরকার ভাই। আপনি কিভাবে পড়লে, ক্লাস কি কাল হবে? না, বৈশ্বিক ইতিহাসে ক্লাস কালকে নাই, আমি জিজ্ঞাসা করেছি। আচ্ছা শোনেন, 7টার ব্যাচে হবে আগামী মাসে। শোনেন, প্রথম কথা হচ্ছে আপনি যতটুকু পড়েন আপনাকে বুঝে পড়তে হবে। আপনি যদি প্রচুর পড়েন, সারা বছর পড়েন, আপনি প্রচুর দৌড়াইতেছেন, লাভ হবে না। আপনাকে রাস্তা চিনতে হলে বুঝে বুঝে রাস্তা পার হইতে হবে। আমরা ম্যাক্সিমামই যেটা করি সেটি হচ্ছে ভুলভাবে যাত্রা শুরু করি। যদি গুছিয়ে পড়েন 1 বছরের মধ্যে চাকরি হবে, আর গুছিয়ে না পড়লে 5 বছরের চাকরি হবে না। নাম্বার 1, প্রচুর বই কেনা বাদ দেওয়া লাগবে। প্রচুর সাম্প্রতিক বই কেনা বাদ দিতে হবে। নাম্বার 2, যেটা পাই সেটাই কিনি। মনে রাখবেন সব একই রকম, প্রেজেন্টেশন ভিন্ন। পড়ায় মন বসেও বসতেও পারি, কিন্তু সময় অনেক কম পাই পড়ার জন্য। শুধু আপনাদের লেকচার গুলো ফলো করলে কি ভালো প্রস্তুত হওয়া সম্ভব, নাকি পাশাপাশি? না, লেকচারের ফলো করবেন, লেকচার 2 ঘন্টা করলেন বা করবেন, এরপর আবার 2 ঘন্টা আপনি পড়বেন নোট করে, একটা বই ফলো করে। বুঝতে পেরেছেন? তাহলে হবে। জেনারেল নলেজ মানচিত্র দেখে দেখে ইমপ্রুভ করবেন, মানচিত্র সামনে নিয়ে পড়বেন, ভালো মানের একটা বই পড়বেন। আর যেটি বলছি, বিচ্ছিন্ন ভাবে বা এলোমেলো ভাবে শুরু করার চেয়ে না করাটা ভালো। কারণ এলোমেলো ভাবে শুরু করার পর কিছুদিন পরে ঝরে পড়ে। স্টুডেন্টের যে ঘটনাটা ঘটে ম্যাক্সিমাম হচ্ছে কিছুদিন পরে ঝরে পড়ে। এর কারণ হচ্ছে উল্টা পাল্টা ভাবে শুরু করা। এই উল্টা পাল্টা ভাবে শুরু করা যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। শুরু করতে হবে একটা চমৎকার প্ল্যানিং অনুযায়ী। এই প্রচুর বই, এই বই আজকে, কালকে সেই বই, পরশুদিন ওই বই। আরে বই আর পাহাড়, স্তূপ জমে গেছে ওই যে টেবিলে দেখতেছি, লাভ নাই। বই কিনলেই পড়া হবে না। এরপরে বেশি পরামর্শ নেওয়া যাবে না।
প্রচুর পরামর্শ নিলেই পড়া হবে না, এটা মাথায় রাখবেন। প্রচুর পরামর্শ নিলেই পড়া হয় না। মেন্টরের বাংলা হচ্ছে গুরু। আপনার বিশ্ব প্রবাহ বুকটা আমার কাছে আছে, ওটাই পড়েন, আর লাগবে না। ওখানে বলা আছে কোনটুকু পড়লে কয় মার্ক পাবেন, এবং বাজারের সবচেয়ে ছোট বই ওটা, এবং স্মার্ট বই ওটা। 40তম বিসিএস এ 19টা প্রশ্ন হুবহু কমন ছিল, অল্প বই, ছোট বই এটা, এর মধ্য থেকে ছিল। 43তম ফর্ম পূরণ 31শে ডিসেম্বর থেকে শুরু হবে। আমি যেটি বলছি সেটি হচ্ছে যে আপনাকে যে কাজটি করতে হবে, বইটার নাম বলে লাভ নাই, এখন মার্কেটে নাই, জানুয়ারিতে আসবে, বিশ্ব প্রবাহ। এখন পাবেন না, জানুয়ারিতে পাবেন, জানুয়ারি যে কোনো লাইব্রেরিতে পাবেন, এখন পাবেন না, এখন নাই। আসেন, অ্যাকচুয়ালি কেমনে কেমনে যেন আপনাদের এই সভ্যতার ক্লাসটা শেষ হয়ে গেছে, এত অল্প সময় শেষ হবে ভাবতে পারি নেই। আপনারা চাইলে এখন ইতিহাসে ঢুকবো, বৈশ্বিক ইতিহাসে, না চাইলে বাদ দিয়ে দিব, মানে বিদায় নিব। স্যার পড়ি, বাট কিছুদিন পর মনে থাকে না, ইভেন আবার এই জিনিস পড়তে হতাশ হয়ে যাই। না, হিস্টোরি পড়াইলে মনে করেন অনেক, বুঝতে পেরেছেন? আপনারা যদি মানে কষ্ট না পান, মনে খারাপ না লাগে, তাহলে শেষ করে দিব, কারণ আমিও তো সারাদিন পড়িয়েছি, যেহেতু লেকচার শেষ হয়ে গেছে সেহেতু আর কি। হ্যাঁ, আমি ক্লান্ত, আমি তো মানুষ, তাই না? ক্লান্ত তো হবই, মোটিভেশন আছে কিন্তু ক্লান্ত তো হব, স্বাভাবিক। ক্লান্ত না হইলে তো দানব হয়ে যেতাম। না, আপনাদের যদি কমপ্লেন থাকে যে আমরা লাস্টের ব্যাচ অল্প পড়াইছি, অল্প পড়াইনি, লেকচার কিন্তু শেষ করছি, কিন্তু কেমনে কেমনে যেন শেষ হয়ে গেছে। এরপরেও বলে স্যার পড়ান, একটুও দয়া মায়া নাই আমার প্রতি। কফি খাওয়াবো আপনাকে, উম্মে হাবিবা, আপনি তো দেখিই না, খাওয়াবেন কেমনে? রেস্ট নেন, বাদ দেন স্যার, আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আচ্ছা আচ্ছা, একটা বিষয় দিয়ে শেষ করি, লেখেন ম্যাগনা কাটা সনদ। এর আগে ক্লাস নিয়েছি, এরপরে মূলত এই ক্লাসটাই। ম্যাগনা কাটা সনদ লেখেন, এটি 1215 সালে ইংল্যান্ডে স্বাক্ষরিত হয়। এটি 1215 সালে, এটা দিয়ে শেষ করব, ইংল্যান্ডে স্বাক্ষরিত হয়। লেখেন, রাজা জন ও বিদ্রোহী জাতি ব্যারন, রাজা জন ও বিদ্রোহী জাতি ব্যারন দের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রাজা জন ও বিদ্রোহী জাতি ব্যারন এদের মধ্যে এটি স্বাক্ষরিত হয়। লেখেন, এটি ব্রিটিশ বাইবেল নামে খ্যাত, এটি ব্রিটিশ বাইবেল নামে খ্যাত, এটি ব্রিটিশ বাইবেল নামে খ্যাত। লেখেন, এটিকে ব্রিটিশদের মুক্তির সনদ বলা হয়, এটিকে ব্রিটিশদের মুক্তির সনদ বলা হয়।
এটিকে ব্রিটিশদের মুক্তির সনদ বলা হয়। দেখেন বাঙালির মুক্তির সনদ 6 দফাকে বাঙালির মুক্তির সনদ 6 দফাকে এর সঙ্গে তুলনা করা হয়েছে। বাঙালির মুক্তির সনদ 6 দফাকে এর সঙ্গে তুলনা করা হয়েছে। বাঙালির মুক্তির সনদ 6 দফাকে এর সঙ্গে তুলনা করা হয়েছে। দেখেন 2015 সালে মেঘনা কাটা সনদের 800 বছর পূর্তি অনুষ্ঠিত হয়। 2015 সালে মেঘনা কাটা সনদের 800 বছর পূর্তি অনুষ্ঠিত হয়। সালে মেঘনা কাটা সনদের 800 বছর পূর্তি অনুষ্ঠিত হয়। দেখেন ব্রিটিশদের লিখিত কোনো সংবিধান নাই। ব্রিটিশদের লিখিত কোনো সংবিধান নেই। তারা এই ম্যাগনা কার্টা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে থাকে। লিখিত কোনো সংবিধান নেই। তারা ম্যাগনা কার্টা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে থাকে। শেষ। ম্যাগনা কার্টা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে থাকে। দেখেন পৃথিবীতে 4টি দেশের লিখিত সংবিধান নেই। পৃথিবীতে 4টি দেশের কোনো লিখিত সংবিধান নেই। পৃথিবীতে 4টি দেশের কোনো লিখিত সংবিধান নেই। ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন। ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন। ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন। এই হচ্ছে ম্যাগনা কার্টা সনদ। এটি দিয়েই শেষ করলাম আপনাদের সাথে আজকে। ভালো থাকেন। গুড মর্নিং, মানে অ্যাডভান্স।